Welcome to Swagata's Way of Knowledge. নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে যে জননের চতুর্থ ভাগ আমি আজকে পড়াবো। সেটা হচ্ছে, যেটা বাকি ছিল সেটা হচ্ছে অঙ্গজ জনন আর জনুক্রম। তাহলে শুরু করছি প্রথমে অঙ্গজ জনন দিয়ে। তাহলে কাকে বলছে? অঙ্গজ জনন বলছে যে যখন কোনো উদ্ভিদের কোনো অংশ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে তা থেকে নতুন কোনো অপত্যের সৃষ্টি হচ্ছে, তখন তাকে বলছি অঙ্গজ জনন। অর্থাৎ অঙ্গজ করতে মানে হচ্ছে অঙ্গ থেকে উৎপন্ন কোনো অংশ থেকে যখন আবার নতুন কোনো অপত্যের সৃষ্টি হচ্ছে, তখন তাকে আমরা বলছি অঙ্গজ জনন। এই অঙ্গজ জননটা সাধারণত উদ্ভিদের দেহে। তাহলে উদ্ভিদের আমরা দেহে প্রথম অঙ্গজ জনন দেখতে পাই। এই অঙ্গজ জনন সাধারণত ক প্রকারের হয় না, এই অঙ্গজ জনন সাধারণত দু প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন, আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। তাহলে এই প্রাকৃতিক অঙ্গজ জননের ভেতরে আবার ভাগ আছে কি কি না, উদ্ভিদের যে তিনটে অংশ আছে অর্থাৎ মূল, কাণ্ড আর পাতা, এই তিনটে অংশতে হচ্ছে প্রাকৃতিক পর্যায়ে অঙ্গজ জননের মধ্যে পড়ছে। আর কৃত্রিম অঙ্গ জননের মধ্যে পড়ছে হচ্ছে তোমার শাখা কলম, দু নম্বর হচ্ছে জোর কলম, আর তিন নম্বর হচ্ছে মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রপাগেশন। তাহলে এই অঙ্গজ জননকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিকের মধ্যে তিনটে ভাগ, মূল, কাণ্ড, পাতা। আর কৃত্রিমের মধ্যে হচ্ছে শাখা কলম, জোর কলম আর মাইক্রো প্রপাগেশন। তাহলে আমরা আস্তে আস্তে প্রাকৃতিকের মধ্যে যে তিনটে ভাগ সেটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রাকৃতিকের মধ্যে প্রথমেই আমাদের যেটা আসছে সেটা হচ্ছে মূলজ অঙ্গজ জনন। মূলজ মানে কি? অর্থাৎ মূল আমরা জানি যে মাটির নিচে মূল দেখতে পাওয়া যায়। এই মূলটা কোনো কোনো উদ্ভিদের দেখবে যে মূলেতে আমরা জানি যে খাদ্য সঞ্চিত হয়। যখন খাদ্য সঞ্চয় হওয়ার ফলে কিছুটা স্ফীত রসালো হয়ে যায়, তখন সেটা একটা বিশেষ আকৃতি নেয়। তখন সেই আকৃতিটা কিরম হয়? ধরো এরম একটা এটা মূল, এই মূলের গায়ে ছোট 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 মুকুল উৎপন্ন হবে। যেমন ধরো যেটা আমরা দেখতে পাই আমরা রাঙা আলু, আমরা অনেকেই জানি রাঙা আলুর কথা। রাঙা আলুতে কি হচ্ছে? রাঙা আলু হচ্ছে একটা মূল, সেটাতে হচ্ছে খাদ্য সঞ্চয়ের ফলে সেটা কি হচ্ছে, সেটা রসালো স্ফীত হয়ে যাচ্ছে। স্ফীতের ফলে কি হচ্ছে, তা থেকে মূলজ মুকুল উৎপন্ন হচ্ছে। এই মূলজ মুকুলগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হয়, তা থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। ঠিক আছে, এটা হচ্ছে মূল দ্বারা। এবার কাণ্ডতে কি দেখতে পাই না, কাণ্ড ধরো আমরা জানি যে আমরা পুকুরে কি দেখতে পাই, পুকুরে দেখতে পাই কচুরিপানা। এই কচুরিপানা গাছে কি হয় না, এই কচুরিপানা গাছগুলো খুব ক্ষুদ্র, আর এটা হচ্ছে পর্ব, অর্থাৎ পর্ব থেকে পাতা নির্গত হচ্ছে, এটা পর্ব। আর এখান থেকেও একটা পাতা নির্গত হয়েছে, তাই এটা হচ্ছে আর একটা পর্ব। এগুলো কি হচ্ছে, এগুলো খুব, এই যে পর্ব, দুটো পর্বের মাঝখানের যে অংশটা সেটাকে কি বলা হচ্ছে না, পর্বমধ্য। আর এই পর্ব থেকে অনেক অস্থানিক মূল নির্গত হয়। এই অস্থানিক মূলগুলো নির্গত হয় এবং এইগুলো খুব ক্ষুদ্র এবং ছোট হয় এবং স্ফীত হয়। যখন এইগুলো একটা জায়গাতে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তা থেকে অপত্য নতুন উদ্ভিদের সৃষ্টি। অর্থাৎ এখানে দেখো, এখানে এটা একটা কাণ্ড বা এটাকে খর্বধাবক বলছে। খর্বধাবকগুলো খুব ছোট হয়। এই ছোট খর্বধাবক যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নতুন একটা অপত্য সৃষ্টি করে, তখন এটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজনে কিভাবে না, কাণ্ডের দ্বারা। এটা কোথায় দেখতে পাওয়া যায় না, এটা হচ্ছে কচুরিপানাতে আমরা দেখতে পাই। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাতা। পাতা কি না, আমরা দেখতে পাই যে পাথরকুচি গাছ, পাথরকুচি গাছে কি হয় না, পাথরকুচি গাছের পাতাতে দেখবো কিনারাতে অনেকগুলো ছোট ছোট মুকুল তৈরি হয়, বা এই শিরার ওপরেও মুকুল তৈরি হয়। তখন কি হয়, এই মুকুলগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সেখান থেকে অপত্য সৃষ্টি করে। তাহলে এইভাবে যে পদ্ধতিতে হয় সেটা হচ্ছে পাতা। পাতাও একটা উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গ। তাহলে এইভাবে যে অঙ্গ জনন হচ্ছে এটা একটা অঙ্গ। তাহলে এইভাবে যে জননটা হচ্ছে সেটা হচ্ছে পত্র দ্বারা প্রাকৃতিক অঙ্গজ জনন। এটা কোথায় দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে হচ্ছে পাথরকুচি পাতাতে। তাহলে এইগুলো হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জননের ভাগ। এরপরে আসছি আমরা কোথায়, এরপরে আসছি আমরা কৃত্রিম অঙ্গজ জননের ভাগে। কৃত্রিম অঙ্গজ জনন, কৃত্রিম অঙ্গজ জনন কি কি? প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জননের প্রথম যে ভাগটা সেটা হচ্ছে শাখা কলম। শাখা কলমটা কি? শাখা কলম হচ্ছে, আমরা এই শাখা কলমের সাথে আমরা খুবই পরিচিত। কেমন জিনিসটা না, যখন আমরা ধরো দোকান থেকে বা বাজার থেকে আমরা চারা গাছ কিনে আনি,
যেমন গোলাপ, জবা, ঠিক আছে, এদের আমরা কি করছি, গোলাপ বা জবা গাছ বা চাঁপা গাছ, এগুলো আমরা কি করছি, এগুলো আমরা বাজার থেকে চারা কিনে আনছি, তারপর ভিজে মাটিতে সেটাকে পুঁতছি, পোতার পর তাতে আমরা সার দিচ্ছি এবং এমন জায়গায় রাখছি যে যেখানে ওরা প্রকৃতভাবে বা ওদের গাছটা বৃদ্ধি হওয়ার জন্য যে পরিমাণ আলো বাতাস লাগে সেই পরিমাণ পাচ্ছে। তাহলে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে যদি আমরা শাখা কেটে লাগাই তাহলে তা থেকে আমরা অপত্য গাছ পেয়ে যাব। এটা কাদের হচ্ছে না, গোলাপ জবা। তাহলে অর্থাৎ শাখার মাধ্যমে যখন আমরা তা থেকে নতুন অপত্য সৃষ্টি করাবো তখন তাকে বলা হচ্ছে শাখা কলম। এবার পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে জোড় কলম। জোড় কলম জিনিসটা কি না, জোড় কলম হচ্ছে যখন ধরো একটা গাছের একটা কাণ্ডের কিছু অংশ আমরা কেটে নিলাম, ধরো এই কাণ্ডের একটা অংশ আমরা এরকম ভাবে কেটে নিচ্ছি, তারপর ওই একই জাতীয় উদ্ভিদ বা অন্য একটা গাছের কি করছি না, একটা অংশ কেটে দিয়ে ওর সাথে এটা লাগিয়ে দিচ্ছি, জোড়া লাগাচ্ছি, অর্থাৎ জোড়া থেকে এসছে কিন্তু জোড়। তাহলে কিছুদিন পর থাকতে থাকতে দেখবো এই যে অংশটা ক্ষুদ্র ক্ষুদ্র এরকম পাতা নির্গত হয়েছে। তাহলে যেহেতু দুটো ভাগে আমরা যোগ করছি তাই জন্য এটার নাম হচ্ছে জোড় কলম। এটা কাদের দেখা যায় না, আম, লেবু ইত্যাদি গাছে আমরা এই ধরনের জোড় কলম দেখতে পাই। এই জোড় কলমে যেটা লাগানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে সিয়ন, আর যার ওপরে লাগানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্টক। অর্থাৎ যখন আমরা যেটা ওপরে লাগাচ্ছি সেটা হচ্ছে সিয়ন, আর যেটা ওপরে লাগাচ্ছি সেটা সিয়ন, আর যাটার ওপরে লাগাচ্ছি মানে এটা নিচে থাকে তো তাহলে নিচেরটা হচ্ছে স্টক। অর্থাৎ আমরা বলতে পারি যে নিচে থাকছে সেটা হচ্ছে স্টক, যেটা উপরে থাকছে সেটা হচ্ছে সিয়ন। এটা তোমাদের বোঝানোর জন্য লিখলাম, তোমরা কিন্তু এটা লিখবে না। তাহলে যেটা ওপরে সেটা হচ্ছে সিয়ন, যেটা নিচে সেটা স্টক। অর্থাৎ যেটার ওপরে লাগানো হচ্ছে সেটা হচ্ছে স্টক, আর যেটা বাইরে থেকে লাগানো হচ্ছে সেটা হচ্ছে সিয়ন। ঠিক আছে, তাহলে এটা কোথায় দেখা যায় না, আম, লেবু ইত্যাদি গাছে আমরা এই জোড় কলম দেখতে পাই। এর আর তৃতীয় যে পদ্ধতিটা সেটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। মাইক্রো কথার অর্থ তোমরা জানো, মাইক্রো কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র। তাহলে সবচেয়ে একটা উদ্ভিদ অংশে বা কোনো জীবে সবচেয়ে ক্ষুদ্র অংশ কি, ক্ষুদ্র অংশ হচ্ছে কোষ। তাহলে কোনো উদ্ভিদে যদি কোষ থেকে বা কলাগুচ্ছ থেকে কৃত্রিম পরিবেশে তা থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি করা যায় তখন তাকে আমরা বলছি মাইক্রো প্রপাগেশন। অর্থাৎ মাইক্রো প্রপাগেশনটা কি না, মাইক্রো প্রপাগেশন ক্ষুদ্র অংশ, যে ক্ষুদ্র অংশটা সেটা কোষ বা কলাগুচ্ছ থেকে, তার থেকে একটা আমাদের ল্যাবরেটরিতে আর্টিফিশিয়াল ভাবে কৃত্রিম উপায় যখন আমরা তা থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি করছি তখন তাকে বলা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। এই মাইক্রো প্রপাগেশনে কি করতে হবে না, এটার জন্য একটা কালচার মিডিয়াম দরকার বা সেটাকে বলা হচ্ছে কর্ষক মাধ্যম। কর্ষক মাধ্যম কি, কালচার মিডিয়াম মানে হচ্ছে একটা ল্যাবরেটরিতে একটা প্রপার একটা সেট আপ তৈরি হলো বা একটা জিনিস তৈরি হলো যাতে কি হচ্ছে না, তাতে উপযুক্ত পরিমাণে খাদ্য নিউট্রিশন সব দেওয়া হলো। আর কি দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে অক্সিন আর সাইটোকাইনিন। এই দুটো হরমোন কি, আমরা জানি যে অক্সিন আর সাইটোকাইনিন হচ্ছে যা হরমোন যেটা উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে এই হরমোন দুটো প্রয়োগ করা হলো, এর ফলে কি হচ্ছে না, ধীরে ধীরে এই ক্ষুদ্র কোষ বা কলা গুচ্ছ থেকে ধীরে ধীরে যখন অপত্য উদ্ভিদ সৃষ্টি হবে তখন সেইটাকে বলা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। এই মাইক্রো প্রপাগেশনের কতগুলো স্টেপ আছে যার দ্বারা ধীরে ধীরে একটা কোষ থেকে একটা অপত্য উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। তাহলে চলো আমরা এবার একটা ছকের মাধ্যমে বা ছবির মাধ্যমে দেখে নিই যে কিভাবে মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে অর্থাৎ কৃত্রিম ভাবে একটা অপত্য উদ্ভিদ সৃষ্টি করা যাচ্ছে। মাইক্রো প্রপাগেশন পদ্ধতিটা কি না, মাইক্রো প্রপাগেশন পদ্ধতিটা হচ্ছে প্রথমে যে কোষ বা কলাগুচ্ছকে নেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট। ঠিক আছে, এই এক্সপ্ল্যান্টটাকে কি করা হচ্ছে, এই এক্সপ্ল্যান্টটাকে প্রথমে জীবাণুমুক্ত করা হচ্ছে, করে একটা টেস্ট টিউবের মধ্যে রাখা হচ্ছে। অর্থাৎ এই টেস্ট টিউবের মধ্যে কিছুটা পুষ্টি দেওয়া আছে বা প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া আছে। এটাতে কি হচ্ছে, এটাতে সাইটোকাইনিন আর অক্সিন হরমোন দেওয়া থাকবে। এবার এই এক্সপ্ল্যান্টটা বিভাজিত হয়ে কি করবে না, ক্যালাস। ক্যালাস মানে হচ্ছে একটা কোষগুচ্ছ বা কলাগুচ্ছ তৈরি করে, সেটাকে বলা হচ্ছে ক্যালাস। এই ক্যালাসটা ধীরে ধীরে বর্ধিত হয়ে তৈরি হচ্ছে এমব্রয়েড। ঠিক আছে, এই এমব্রয়েডটা আবার পরিবর্তিত হয়ে তৈরি হচ্ছে প্ল্যান্টলেট। তারপরে এই প্ল্যান্টলেটটাকে যখন আমরা রোপণ করি তা থেকে তৈরি হচ্ছে অপত্য বা পরিণত উদ্ভিদ। তাহলে আমাদের যদি এইটা হচ্ছে মাইক্রো প্রপাগেশনের ভাগ বা পদ্ধতি, যেইভাবে আমাদের মাইক্রো প্রপাগেশনটা করা হয়ে থাকে। তাহলে কি কি পদ্ধতিতে হবে না, প্রথমে আসছে এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট মানে হচ্ছে যেটা হচ্ছে কোষ বা কলাগুচ্ছ, তাকে
একটা পরিবেশে তাকে কালচার করা বা কর্ষক মাধ্যমে জীবাণুমুক্ত করে তা থেকে কি পাচ্ছি আমরা, না ক্যালাস পাচ্ছি। ক্যালাসটা পুনরায় বর্ধিত হয়ে তৈরি হচ্ছে এমব্রয়েড, আর এমব্রয়েডটা আবার যখন ধীরে ধীরে পরিণত হয় তৈরি হচ্ছে প্ল্যান্টলেট। প্ল্যান্টলেট মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অপত্যের অংশ প্ল্যান্টলেট। এই প্ল্যান্টলেট থেকে তৈরি হচ্ছে পরিণত উদ্ভিদ। তাহলে এই যে ভাগগুলো, এটা হচ্ছে একটা মাইক্রো প্রপাগেশনের পদ্ধতির ভাগ। এবার এই মাইক্রো প্রপাগেশনের সুবিধা কি, না যখন মাইক্রো প্রপাগেশনের সুবিধা হচ্ছে যে আমরা জীবাণুমুক্ত অপত্য পাচ্ছি, কেননা যেহেতু কালচারাল মিডিয়ামে দেওয়ার আগে আমরা কি করছি, এটাকে জীবাণুমুক্ত করছি, তাই আমরা একটা জীবাণুমুক্ত বা আমরা কোনো জীবাণুমুক্ত একটা উদ্ভিদ পাচ্ছি। এটা খুব দ্রুতভাবে আমরা একটা অপত্য পেয়ে যাচ্ছি, কেননা এটা যেহেতু কালচার মিডিয়াম কৃত্রিমভাবে তৈরি হয়, তাই খুব সহজেই আমরা অপত্য পাচ্ছি। আর একটা কি হচ্ছে, না আমরা অনেক ধরনের ভ্যারাইটি পাচ্ছি। ধরো আমাদের যেরকম ভ্যারাইটি দরকার হবে আমরা সেরকম কোষ নিয়ে তাকে কালচার করে তাকে আমরা তা থেকে আমরা পরিণত উদ্ভিদ পেতে পারি। আর একটা কি, আর এই টেস্ট টিউবেতে অবশ্যই মুখটা তুলো দিয়ে ঢাকা রাখতে হবে। কেন, না যেহেতু এটা কালচার মিডিয়াম, যাতে বাইরে থেকে কোনো রকম জীবাণু না ভেতরে প্রবেশ করে, সেজন্য আমরা এটাকে ওই টেস্ট টিউবের মুখটা আমাদের সবসময় তুলো দিয়ে ঢেকে রাখতে হবে। তাহলে এইটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন পদ্ধতি। তোমাদের আর একটা কথা বলছে, যারা ভিউ করছো, যারা দর্শক, তাদেরকে বলছি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর চ্যানেলটাকে অবশ্যই শেয়ারও করো যাতে অনেকে মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। তাহলে এরপরে চলো আমরা আসছি জনুক্রমে। এবার করবো জনুক্রম কাকে বলে। জনুক্রম কি, জনুক্রম হচ্ছে না জীবের জীবনচক্রে যখন হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশা অর্থাৎ এন টু এন দশা, বা আমরা সেটাকে স্পোরোফাইট বা গ্যামেটোফাইট দশা বা যৌন আর অযৌন দশার যখন চক্রাবর্তে আবর্তিত হয় তখন তাকে আমরা বলি জনুক্রম। এটা আমরা কাদের দেহে দেখতে পাই, এটা আমরা সাধারণত দেখতে পাই যে ফার্নের দেহে। ফার্নের সাধারণত আমরা জনুক্রম দেখতে পাই। তাহলে চলো আমরা একটা চিত্রের মাধ্যমে আমরা বুঝে নিই যে জনুক্রম কিভাবে ফার্নের জীবনচক্রে দেখতে পাওয়া যায়। এবার দেখছি যে ফার্নের জনুক্রমটা কিভাবে আমরা ব্যাখ্যা করব। যখনই কোনো কিছু চার্টের মাধ্যমে বা ছকের মাধ্যমে দেখাবে, দেখো নিচে আমি লিখে দিয়েছি যে ফার্নের জনুক্রম তোমরা লিখে দেবে সংজ্ঞার সাথে। যদি চায় এটা এঁকে দিলে খুবই ভালো হয়, বা যদি আলাদা করে ফার্নের জনুক্রম জানতে চায় তখন তো এটা আঁকতে হবে, তার সঙ্গে লিখতেও হবে। তাহলে এবার বোঝা যাক কিভাবে, না প্রথমে হচ্ছে জাইগোট। জাইগোটটা কি, জাইগোটটা হচ্ছে 2n। 2n মানে হচ্ছে ডিপ্লয়েড দশা। এর থেকে কি হচ্ছে, না এটা হচ্ছে একটা রেণুধর উদ্ভিদ, সেটাও 2n দশা। রেণুধর উদ্ভিদে কি থাকছে, রেণুধর উদ্ভিদে থাকছে রেণুস্থলী, যেটাও 2n। রেণুস্থলীর মধ্যে থেকে রেণু মাতৃকোষ, সেটাও 2n। এরপর এই রেণু মাতৃকোষ থেকে তৈরি হচ্ছে রেণু, যেটা হচ্ছে n বা হ্যাপ্লয়েড। এরপর এই রেণু থেকে কি হচ্ছে, লিঙ্গধর উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। কপ্রকার লিঙ্গধর উদ্ভিদ তৈরি হচ্ছে, দু প্রকার, একটা হচ্ছে পুংধানী, একটা হচ্ছে স্ত্রীধানী। অর্থাৎ লিঙ্গধর উদ্ভিদে নয় পুংধানী থাকবে আর নয়তো স্ত্রীধানী থাকবে। তাহলে এই দুটো হচ্ছে এন। পুংধানী থেকে কি তৈরি হচ্ছে, পুংধানী থেকে পুংগ্যামেট, যেটা হচ্ছে এন, বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে শুক্রাণু। পুংগ্যামেট মানে হচ্ছে শুক্রাণু। স্ত্রীধানীটাও এন, স্ত্রীধানী থেকে তৈরি হচ্ছে স্ত্রীগ্যামেট, সেটাও এন। এটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিম্বাণু। তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণু দুটো এন নিষেকের ফলে মিলিত হয়ে কি তৈরি হচ্ছে, না জাইগোট অর্থাৎ 2n। তাহলে একই জীবন চক্রে ফার্নের আমরা দেখতে পাচ্ছি যে জাইগোট থেকে আস্তে আস্তে তৈরি হচ্ছে রেণু, রেণু থেকে তৈরি হচ্ছে পুংধানী বা স্ত্রীধানী এবং পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট, যেটা হচ্ছে এন। এন দুটো এন নিষেকের ফলে আবার একটা জাইগোট তৈরি করছে, ফলে এটা হচ্ছে 2n। অর্থাৎ এই যে অংশটা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিপ্লয়েড দশা। আর বাকি যে এই দশাটা, এই দশাকে আমরা বলতে পারি হচ্ছে হ্যাপ্লয়েড দশা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ফার্নের জীবনচক্রে ডিপ্লয়েড দশা ও হ্যাপ্লয়েড দশা, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অর্থাৎ অযৌন জনন এবং যৌন জনন দশার কি হচ্ছে, চক্রাবর্তে আবর্তিত হচ্ছে বা একটার পর একটা আবর্তিত হচ্ছে। তার জন্য এটাকেই বলা হচ্ছে জনুক্রম। অর্থাৎ যে ক্ষেত্রে দু ধরনের দশা একের পরিবর্তে আরেকবার আবর্তিত হয় তাকে বলা হচ্ছে জনুক্রম। আমরা কোথায় দেখতে পাচ্ছি, না ফার্নের দেখতে পাচ্ছি। তাহলে যদি জনুক্রম কাকে বলা হয় সে সংজ্ঞা দেবে, পারলে এই চিত্রটা দিতে পারো। আর যদি চায় যে ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো বা বর্ণনা করো, তখন অবশ্যই ফার্নের জনুক্রমটা বর্ণনা করে তার সঙ্গে এই চিত্রটা তোমাদের এঁকে দিতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তী একটি ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো। ধন্যবাদ।
Thanks for watching. Don't forget to like, share and subscribe.